প্রসেসের চ্যাপ্টারটা, ওটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইউনিট প্রসেস। তোমাদের কাছে স্টাডি মেটেরিয়াল আছে? এসএলএম? হ্যাঁ ম্যাম। হ্যালো। সবাই স্টাডি মেটেরিয়ালটা খোলো। স্টাডি মেটেরিয়ালটা খুললে পড়াতে তাড়াতাড়ি হবে, তোমাদের পক্ষেও সুবিধে। পেজ 84, পেজ 84। দেখো লেখা আছে, chemical process is a combination of unit processes and unit operation. ইউনিট প্রসেস বলতে আমরা কি বুঝি? ইউনিট প্রসেস মানে হচ্ছে কেমিস্ট্রিতে কিছু কিছু রিয়াকশনস আছে যেগুলো হচ্ছে ইন জেনারেল অ্যাপ্লিকেবল টু অল। যেই রিয়াকশনগুলো ইউজ করে আমি বিভিন্ন রকম ইউজফুল প্রোডাক্ট তৈরি করতে পারবো। সেটা ক্যাটালিস্ট ইউজ করতে পারি কিংবা রিয়েজেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু বেসিক রিয়েজেন্টটা সেম থাকবে। মেবি স্টার্টিং মেটেরিয়ালটা আলাদা হতে পারে, ক্যাটালিস্ট আলাদা হতে পারে, ইল্ড অফ দ্য রিয়াকশন আলাদা হতে পারে, রিয়াকশনটা কোনোটা এক্সোথার্মিক হতে পারে বা কোনোটা এন্ডোথার্মিক হতে পারে, নেচার চেঞ্জ হতে পারে সব, কিন্তু ইন জেনারেল রিয়েজেন্ট যেটা সেটা থাকে। এই ইউনিটটা ইউজ করে আমি এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারি। এটা তো গেল ইউনিট প্রসেস। ইউনিট অপারেশন মানে হচ্ছে সেই প্রসিডিওরটা আমি বিভিন্ন, ধরো সাপোজ আমি বলছি নাইট্রেশন। নাইট্রেশনের মেন রিয়েজেন্ট কি? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি নাইট্রোজেন পেন্টঅক্সাইড ইউজ করতে পারি, বা মিক্সড নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড না নিয়ে। শুনতে পাচ্ছি না ঠিকঠাক, একটু জোরে বলুন। এই বাকিরা শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, একটু জোরে বলুন। হ্যাঁ, বলছি যে ধরো আমি নাইট্রেশন নিলাম, নাইট্রেশন প্রসেস করছি, ঠিক আছে? নাইট্রেশন প্রসেসের মেন রিয়েজেন্ট হচ্ছে মিক্সচার অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কিন্তু যেহেতু বললাম আমি ইউনিট প্রসেস বা ইউনিট রিয়াকশনস, আমি নাইট্রেশন কিছু কিছু ক্ষেত্রে দেখবো হয়তো এক্সোথার্মিক বা লেস এক্সোথার্মিক, কিছু ক্ষেত্রে এন্ডোথার্মিকও দেখতে পারি, ডিপেন্ডিং আপন দা যেসব রিয়াকশন গুলো নাইট্রেশন হতে চায় না সেই সব রিয়াকশন অটোমেটিক্যালি এন্ডোথার্মিক দেখাবে। এটাও হতে পারে তাদের ক্ষেত্রে ক্যাটালিস্টের প্রয়োজন হতে পারে, ক্যাটালিস্টের প্রয়োজন হতে পারে, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে না। কিন্তু ইন জেনারেল এটাকে আমি বলবো ইজ ওয়ান ইউনিট প্রসেস, যেটা ইউজ করে আমি নাইট্রেশন অফ ডিফারেন্ট প্রোডাক্টস তৈরি করতে পারি। অবভিয়াসলি যেসব রিয়াকশন গুলো নাইট্রেশন করবে না, হতে চায় না, তাদের প্রোডাক্ট কম হবে, ইল্ড কম হবে। ইল্ড মানে উৎপন্নতা, ইল্ড কম হবে, এবং যারা নাইট্রেশন করতে চায় তাদের ক্ষেত্রে প্রচুর ইল্ড হবে। তার মানে বিভিন্ন ফ্যাক্টর ইনভলভ করলেও বেসিক রিয়েজেন্টস রিমেন্স দ্য সেম। এগুলোকে বলছে ইউনিট প্রসেস। ইউনিট অপারেশনটা কি? ইউনিট অপারেশন হচ্ছে এই মেথডটা, ধরো নাইট্রেশন অফ সামথিং, ধরো নাইট্রেশন অফ বেনজিন টাইপের যে রিয়াক্ট্যান্ট গুলো, সেগুলো আমি করলাম ধরো কোনো মেথডে যেখানে আমি ইউজ করছি রাউন্ড বটম ফ্লাস্ক কিংবা কিছু। আবার অনেক ক্ষেত্রে আমি সেই ধরনের যেটা স্পেসিফিক অর্গানিক রিয়াকশনস ইউজ করি, সেইগুলো ইউজ না করে আমি ইউজ করতে পারি কারেন্ট অ্যাডভান্সড প্রসেসে, যেগুলো ইউজ করি, যেমন সোনোকেমিক্যাল প্রসেস বা কম্বা, সেই মাধ্যমে। তার মানে প্রসেসটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু বেসিক্যালি আমার জিনিসটা সেম থাকছে, যে নাইট্রেটিং রিয়েজেন্ট অ্যান্ড দ্য রিয়াক্ট্যান্ট নিয়ে আমাকে হিট করতে হবে।
এটা এই প্রসেসটা রিমেন্স দ্য সেম, দ্যাট ইজ কল্ড দ্য ইউনিট প্রসেস। ইউনিট কেন? ইট ইজ applicable to types of processes বা প্রোডাক্ট ফর্মেশন। হ্যালো ম্যাম ভালো করে হ্যালো, শুনতে পাচ্ছি না। তোমাদের নেটওয়ার্কের প্রবলেম আছে, ভালো করে শুনতে পাচ্ছ না, তোমাদের নেটওয়ার্কের প্রবলেম আছে, তা আমি কি করতে পারি বলো? এই বাকিরা শুনতে পাচ্ছো? Yes, ma'am. ইয়েস ম্যাম। হ্যালো, ইয়েস ম্যাম। তাহলে তোমাদের নেটওয়ার্ক উইক আছে, তোমরা নেটওয়ার্ক ঠিক করো। ভালো শুনতে পাচ্ছ না, আমি ওই জন্য তো বললাম স্টাডি মেটেরিয়ালটা খোলো। আচ্ছা, এখানে লেখা আছে, যেটা পড়বে সেটা হচ্ছে লিখে নাও, দেখে নাও বা দাগ দিয়ে নাও। ইউনিট প্রসেস ইনভলভস কেমিক্যাল কনভার্সনস, পেজ 84। শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? ইউনিট প্রসেস ইনভলভস ma'am. কেমিক্যাল conversions leading to synthesis of various useful product and provide basic information regarding the reaction temperature and pressure, extent of chemical conversions, yield of product of the reaction, nature of the reaction, এখানে yield of product of the reaction এর পরে একটা কমা হবে, কমা, nature of the reaction whether exothermic or endothermic, টাইপ অফ ক্যাটালিস্ট ইউজড, এইগুলো হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর, এগুলো ইনফরমেশন দেবে, কিন্তু এটা সবসময় সেম থাকবে না। সেম যেটা থাকবে সেটা হচ্ছে রিয়াক্ট্যান্ট আর রিএজেন্ট। ঠিক আছে, ইউনিট অপারেশনস মানে কি লেখা আছে দেখো, ইনভলভ দ্য ফিজিক্যাল সেপারেশন অফ দ্য প্রোডাক্টস obtained during various unit processes। ধরো প্রোডাক্টস গুলো সেপারেশন তুমি কি মেথডে করছো, তুমি কি মেথডে করছো তার উপর সেটা ডিপেন্ড করছে যে কিভাবে ফিজিক্যাল প্রোডাক্টস যেগুলো তৈরি হলো সেগুলো কিভাবে তুমি সেপারেট করবে। অনেক সময় আমরা ফিল্ট্রেশনে করি, অনেক সময় আমরা আরপিএম কি বলে ফিল্ট্রেশনে অনেক যে প্রোডাক্ট গুলো ওয়েস্টেজ হতে পারে সেইগুলো আমরা করি কি আরপিএম এ চালিয়ে নিয়ে হাই স্পিডে, সেইগুলো তারপর প্রেসিপিটেট পড়ে গেলে তখন আমরা সেগুলো ইয়ে করে নিই, সেপারেট করে নিই। কাজে ডিপেন্ড করছে সেপারেশন অফ প্রোডাক্টসটাও কিভাবে হবে। তার মানে অপারেশনটা ভ্যারি হতে পারে, বাট অপারেশনের নেচারটা উইল রিমেইন দ্য সেম। এর মধ্যে কেমিক্যাল প্রসেসেস usually have three interrelated chemical processes। তিনটে জিনিস আমাদের খুব কমন থাকবে। একটা হচ্ছে ট্রান্সফার অফ রিঅ্যাক্ট্যান্টস টু দ্য রিঅ্যাকশন জোন, ট্রান্সফার অফ রিঅ্যাক্ট্যান্টস টু দ্য রিঅ্যাকশন জোন, কিভাবে রিঅ্যাক্ট্যান্টসটাকে রিঅ্যাকশন জোনে নিয়ে যাওয়া হচ্ছে। কেমিক্যাল নাম্বার টু, কেমিক্যাল রিঅ্যাকশনস ইনভলভিং ভেরিয়াস ইউনিট প্রসেস, বিভিন্ন ইউনিট প্রসেসে কি কি কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। লাস্ট এটা সেপারেশন অফ দ্য প্রোডাক্টস ফ্রম দ্য রিঅ্যাকশন জোন ইউজিং ভেরিয়াস ইউনিট অপারেশনস, প্রোডাক্টস গুলো সেপারেশনে বা কিভাবে হচ্ছে। এই প্রসেস গুলো বিভিন্ন রকম ভাবে হতে পারে, একটা হেট্রোজিনিয়াস প্রসেসে বা একটা হোমোজিনিয়াস প্রসেস। হেট্রোজিনিয়াস সিস্টেম বা হোমোজিনিয়াস সিস্টেম কি, হোমোজিনিয়াস সিস্টেমে রিঅ্যাক্ট্যান্টস আর ইন সেম ফেজ, এটা খুব ইম্পর্টেন্ট, হয় সলিড নয় লিকুইড নয় গ্যাস। আর হেট্রোজিনিয়াস সিস্টেম কি, যেখানে সিস্টেম রিঅ্যাক্ট্যান্টস বা প্রোডাক্টস বা ক্যাটালিস্ট অল মাস্ট বি ইন ডিফারেন্ট ফেজেস, কোনোটা গ্যাস কোনোটা লিকুইড বা কোনোটা সলিড। রিঅ্যাকশনস গুলো রিভার্সিবল হতে পারে, ইরিভার্সিবল হতে পারে, এক্সোথার্মিক হতে পারে, এন্ডোথার্মিক হতে পারে, ক্যাটালিটিক হতে পারে বা নন ক্যাটালিটিক হতে পারে। তাছাড়া আমাদের যে যে ফ্যাক্টরস গুলো কেমিক্যাল রিঅ্যাকশন এফেক্ট করে সেই ফ্যাক্টরস গুলো কি কি, প্রেসার, টেম্পারেচার, কম্পোজিশন, catalyst activity, catalyst selectivity, catalyst stability, catalyst life, rate of heat and mass transfer। ক্যাটালিস্ট অ্যাক্টিভিটি মানে তো আমরা জানি যে রিঅ্যাকশনের রেট বাড়াচ্ছে কি কমাচ্ছে। ক্যাটালিস্ট সিলেক্টিভিটি কথাটা মানে কি, মানে হচ্ছে ধরো কোনো সেন্সিং রিঅ্যাকশন হচ্ছে, কোনো একটা মেটেরিয়াল সেন্স করছে শুধুমাত্র বিউটেন, আর কোনো গ্যাস সে সেন্স করছে না,
সে সিলেক্টিভলি বিউটেনই যাতে সেন্স করে, তার সাথে ধরো সে আরেকটা এলপিজি সেন্স করছে, সেটা হচ্ছে মিথেন। কিন্তু আমি চাই সে সিলেক্টিভলি যাতে বিউটেন সেন্স করে। আমি সেই জন্য করবে কি, স্পেসিফিক ক্যাটালিস্ট ইউজ করবো যেটা সিলেক্টিভলি সেন্স করবে অনলি বিউটেন, তাকে বলে ক্যাটালিস্ট সিলেক্টিভিটি। সিমিলারলি ক্যাটালিস্ট স্টেবিলিটিও একটা বটে, যে প্রোডাক্টের স্টেবিলিটিটা যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয়। আমি যদি ওখানে কোনো মেটাল ইউজ করি বা নোবেল মেটাল ইউজ করি, নোবেল মেটাল ইউজ করলে কিছু হবে না, কিন্তু নোবেল মেটাল না ইউজ করে যদি কোনো ট্রানজিশন মেটাল ইউজ করি যার ভেরিয়েবল ব্যালেন্সই আছে, তখনই হয়তো দেখবো আমি রিঅ্যাকশন রেটের কোনো চেঞ্জ হলো। অবভিয়াসলি সেটা এফেক্ট করবে, তাদের বলে ক্যাটালিস্ট স্টেবিলিটি। রেট অফ হিট অ্যান্ড মাস ট্রান্সফার তো জানোই। রিয়াকশন গুলো, এইসব ইউনিট প্রসেসের রিয়াকশন গুলো ইউজুয়ালি ক্যারিড আউট করা হয় ইন ব্যাচ বা সেমি ব্যাচ বা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস প্রসেসও করা হয় বা ব্যাচ প্রসেসও করা হয়। ধরো ব্যাচ ওয়ানে আমি মেটেরিয়াল গুলো কি কি স্টার্টিং মেটেরিয়াল লাগবে সেটা ঠিক করে নিলাম। ব্যাচ টুতে আমার রইলো প্রিপারেশনের প্রসিডিওরটা কি, বা হতে পারে কন্টিনিউয়াসলি আমি রিয়াক্টেন্ট নিচ্ছি, রিয়াকশন করিয়ে যাচ্ছি, সেও হতে পারে। আচ্ছা, রিয়াক্টরস মে বি ব্যাচ, প্লাগ, ফ্লো, সিএসটিআর। আইসোথার্মাল হতে পারে বা অ্যাডায়াবেটিক হতে পারে, এটা ডিপেন্ড করছে প্রসেসটা কিরকম তার উপরে, সম্পূর্ণ তার উপরে। আচ্ছা, প্রথম প্রসেস আমি যেটায় যাচ্ছি সেটা হচ্ছে নাইট্রেশন প্রসেস। নাইট্রেশন প্রসেসে কি হয়? নাইট্রেশন ইনভলভস introduction of one or more nitro groups into reacting molecules using various nitrating agents like fuming concentrated aqueous nitric acid mixture of nitric acid. Aqueous nitric acid এর পরে কমা দেবে, তারপরে mixture of nitric acid and sulfuric acid in batch or continuous process. Nitration products find wide application in chemical industry as a solvent, dyestuff, pharmaceuticals, explosive chemical intermediates. এইগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নাইট্রেশন প্রোডাক্টস গুলো ইউজ আপ করা হয়। কি কি প্রোডাক্টস আমরা, টিপিক্যাল প্রোডাক্টস অফ নাইট্রেশন প্রসেস, কি কি প্রোডাক্টস পাই? অবভিয়াসলি ইট ডিপেন্ডস অন দ্য স্টার্টিং মেটেরিয়াল। তাও বলছি, টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন, নাইট্রোবেনজিন, মেটাডাইনাইট্রোবেনজিন, নাইট্রোঅ্যাসিটানিলাইড, আলফা নাইট্রোন্যাপথেলিন, নাইট্রোপ্যারাফিনস। এখান থেকে একটা জিনিস অবজার্ভ করতে পারছো, নাইট্রেশন প্রোডাক্টস খুব কম। কেন? তার মানে আলফা নাইট্রো ন্যাপথেলিন, ন্যাপথেলিনের আলফা পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকবে, বিটা পজিশনে ঢুকবে না। তার মানে বিটা নাইট্রো ন্যাপথেলিন হয় না বা হতে পারে না, বা স্লো প্রসেস, কাজে সেটা বাদ। আমি এখান থেকে আরেকটা জিনিসও বুঝতে পারছি, কোন কোন রিয়াক্ট্যান্টসরা নাইট্রেশন প্রোডাক্টস দেয় না, নাইট্রেশন আন্ডারগো করে না। ট্রাইনাইট্রোটলুইন করে, বেনজিন তো করছেই, বেনজিন একটা করছে না, ডাইনাইট্রোবেনজিনও তৈরি হচ্ছে। অ্যাসিটানিলাইড নাইট্রো গ্রুপ এন্টার করায়, আর প্যারাফিনসরা এন্টার করে। নাইট্রেশন প্রসেসে কি হচ্ছে, ইজ দ্য ইনসারশন অফ আ নাইট্রো গ্রুপ into an organic compound, usually through the agency of the reaction of a concentrated sulfuric catalyst. As a catalyst, তাছাড়া আর কি কি ইউজ করতে পারি? দেখো লেখা আছে, স্ট্রং নাইট্রেট প্লাস সালফিউরিক অ্যাসিড না নিয়ে একটা নাইট্রেটও জনিতের সাথে রিয়াকশনের ফলে নাইট্রিক অ্যাসিড অটোমেটিক্যালি জেনারেটেড হয়। এবার আমি বলতে পারো, ম্যাডাম এগুলো দিচ্ছে কেন? আমরা তো মিক্সচার অফ নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডই নিতে পারি। এটা ভ্যারি করছে। ধরো যে রিয়াকশনস গুলো
ফার্স্ট নিউট্রিশন আন্ডারগো করি, তাদের ক্ষেত্রে আমার একটা নাইট্রিক সালফিউরিক অ্যাসিড দিলে রিয়াকশনটা হয়ে যাবে, আমার নাইট্রিক অ্যাসিড অটোমেটিক জেনারেটেড হয়ে যাবে, রিয়াকশনটা চলবে। কিন্তু যার ম্যাডাম কথা ফেটে যাচ্ছে। It depends on ম্যাডাম শুনতে nature of the পাচ্ছি না। reactant. Reactant এর nature সে এই বাকিটা শোনা শুনতে যাচ্ছে না পাচ্ছ? কথা। হ্যালো, না ম্যাডাম শোনা যাচ্ছে না। না ম্যাডাম প্রবলেম হচ্ছে। শোনা শোনা যাচ্ছে কেন? যাচ্ছে না। কেন নেট তো না, না। পরিষ্কারই আছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, মাঝে মাঝে প্রবলেম হচ্ছে একটু, আর কিছু না। মাঝে মাঝে তো নেটের জন্যই প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলছি, যেমন আমি বলছিলাম নাইট্রেশন স্ট্রেট চেন কম্পাউন্ডসও করবে, রিং চেন কম্পাউন্ডসও করবে। এবার কোন টাইপ অফ কম্পাউন্ডস ফাস্ট করবে সেটা ডিপেন্ড করছে নাইট্রেটিং এজেন্টস ইউজ করতে পারছি কিনা, ফসফরিক অ্যাসিড ইউজ করতে পারছি কিনা সেগুলো। যেমন আমি বলছি, বেনজিনের তুলনায় ন্যাপথালিন নাইট্রেশন আন্ডারগো করতে পারে না, অত সহজে পারে না। সেই জন্য তার মানে কি, যত রিং আমি বাড়াবো তত আমাদের প্রবলেম হবে। কেন? ফার্স্ট অফ অল স্টেরিক হিন্ড্রেন্স তো আছেই, সেকেন্ড হচ্ছে রিং, আমাদের নাইট্রেশন রিয়াকশনকে বলা হয় কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তার মানে আমার রেজোনেটিং স্ট্রাকচারস ইনভলভড তার মধ্যে। রেজোনেটিং স্ট্রাকচারস যদি স্টেবল না হয় তাহলে কিন্তু নাইট্রেশন প্রোডাক্ট ফর্ম করবে না। যত রিং বাড়বে তত রেজোনেটিং স্ট্রাকচার হওয়াটা ডিফিকাল্ট বা রেজোনেন্স হওয়াটা ডিফিকাল্ট। আর রিং চেন কম্পাউন্ডস যেমন বেনজিন, ন্যাপথেলিন, এগুলোতে রেজোনেন্স না হলে মলিকিউলটার স্টেবিলিটি কমে যায়। বেনজিন সবচেয়ে ডিলোকালাইজড এবং সেটা রেজোনেন্স শো করে ম্যাক্সিমাম। তার ফলে বেনজিনের নাইট্রেশন খুব ইজিলি হয় কম্পেয়ার টু মোর রিং চেন কম্পাউন্ড যেমন ন্যাপথেলিন। এবার সেক্ষেত্রে ন্যাপথেলিনের কেসে আমাকে যেটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তো নেবই, সালফিউরিক অ্যাসিড তো নেবই, আরেকটা অ্যাসিড নিতে হয়, সেটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড। নাও এবার আমি বলছি what is the role of sulfuric acid. Role of sulfuric acid is vital because without sulfuric acid nitration does not occur. Without sulfuric acid nitration does not occur. It also increases the solubility of the hydrocarbon in the reaction mix, thus speeding up the reaction. প্রথমত প্রসেসটা ইলেকট্রোফিলিক, কাজে রিয়াকশনটা এমনি স্লো হবে, সেটা যে ভালো নাইট্রেশন করে তার ক্ষেত্রেও তাই। সেই স্পিডিং আপের জন্য আমার সালফিউরিক অ্যাসিড দরকার। and it promotes the ionization of nitric acid to give the nitronium ion. নাইট্রোনিয়াম আয়ন যদি ফর্ম না করে, নাইট্রোনিয়াম আয়নটাই হচ্ছে ইলেকট্রোফাইল হিয়ার, না NO2+ যদি ফর্ম না করে তাহলে তো নাইট্রেশন হবেই না। এই নাইট্রোনিয়াম ফর্মেশনে আমার H2S4 এর রোল খুব ভাইটাল। H2SO4 এটা নাইট্রোনিয়াম আয়ন ফর্ম করতে হেল্প করে, ক্যাটালাইজ করে, যেটা হচ্ছে আমার এখানে নাইট্রেটিং স্পিসিস। আচ্ছা, সেকেন্ড হচ্ছে রিয়াকশন থেকে যে জলটা বেরোয়, সালফিউরিক অ্যাসিডের আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ইট ইজ অ্যান অ্যাবজর্বিং, ওয়াটার অ্যাবজর্বিং এজেন্ট। সেই জন্য সেই জলটাও সে অ্যাবজর্ব করে নেয়, তার ফলে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে টু দ্য প্রোডাক্টের দিকে তাড়াতাড়ি যায়। আমি যদি প্রোডাক্টের একটা প্রোডাক্ট তুলে নিই তখন কি হবে, অবভিয়াসলি রিয়াকশনটা সেই দিকে এগোবে।
আচ্ছা, এরপরে দেখো লেখা আছে পেজ 86, nitration offers a method of making unreactive paraffins into reactive substances without cracking. নাইট্রেশনের ফলে আমি আনরিঅ্যাক্টিভ প্যারাফিনসদের রিঅ্যাক্টিভ সাবস্টেন্সে কনভার্ট করতে পারি। কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করে না, সাপোজ আমি যদি সামহাও তার নাইট্রেশন করে তার মধ্যে একটা নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করে নিই, আমি দেখলাম সেই জিনিসটা ইউজ করে, সেই নাইট্রো কম্পাউন্ডটা ইউজ করে আমি অনেক আলাদা অন্যান্য জিনিস তৈরি করতে পারছি। তার মানে ওটাকে অ্যাক্টিভ করলো কে? নাইট্রেশন প্রসেস। Because nitric acid and nitrogen oxides are strong oxidizing agent, oxidation always accompanies nitration. Aromatic nitration reactions have been important particularly for the manufacture of explosives. Nitrobenzene is probably the most important nitration product. এখানে দেখো দিয়েছে প্রোডাকশন অফ নাইট্রোবেনজিন ফ্রম বেনজিন। এটা পর দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। কিছু এস্টার্স আছে নাইট্রিক অ্যাসিডে, সেলুলোজ নাইট্রেট, গ্লিসারল ট্রাইনাইট্রেট এটসেট্রা, সেগুলো often referred to as nitro compounds, যদিও সেগুলোকে নাইট্রো কম্পাউন্ডস অ্যাজ সাচ ওরকম কিন্তু বলা উচিত না, তাও ইউজ করছে as nitro compounds because of the presence of nitro group. Vapor phase nitration of paraffin hydrocarbons, particularly propane, can be brought about by uncatalyzed contact between a large excess of hydrocarbon and nitric acid vapor at around 400 degrees centigrade followed by quenching. তার মানে প্রোপেনের ক্ষেত্রে প্যারাফিন হাইড্রোকার্বন তার নাইট্রেশনের ক্ষেত্রে 400 ডিগ্রি লাগছে, বেনজিনের ক্ষেত্রে কিন্তু আমার কোনো টেম্পারেচারই লাগে না। This means that benzene is a stronger reactant towards nitration than propane. আচ্ছা, a multiplicity of nitrated and oxidized products results from nitrating propane. নাইট্রোমিথেন, এই যে নাইট্রোপ্রোপেন তৈরি হলো, প্রোপেন অ্যাজ সাচ কিন্তু উইক রিয়াক্ট্যান্ট, কিন্তু নাইট্রোপ্রোপেনটা স্ট্রঙ্গার রিয়াক্ট্যান্ট। এটাকে ইউজ করে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, নাইট্রোমিথেন, নাইট্রোইথেন, নাইট্রোপ্রোপেন্স মানে হায়ার হোমোলগ গুলো তৈরি করতে পারি, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অল অ্যাপিয়ার, বাট ইল্ডস অফ ইউজফুল প্রোডাক্টস আর ফিয়ার। এই ইল্ডস গুলো যথেষ্ট ভালো মতনই তৈরি করা যায়। Materials of construction must be very oxidation resistant and are usually of ceramic lined steel. Ceramic lined steel পাত্রেই রিয়াকশন গুলো করা হয়, কারণ নাইট্রেশন ইজ এ হাইলি এক্সোথার্মিক প্রসেস। নাইট্রোপ্যারাফিনসকে যদি রিডিউস করি, তার যা রিডাকশন প্রোডাক্টস হবে বা অ্যামিনস হবে বা হাইড্রক্সিল কম্পাউন্ডস হবে, সেইগুলো দেখা গেছে হাইলি রিঅ্যাক্টিভ। নাইট্রেশন রিঅ্যাকশনস আর ক্যারিড আউট ইন ক্লোজড ভেসেলস, আমি আগেই বললাম এটা হাইলি এক্সোথার্মিক, that are provided with an agitating machine and means for controlling the reaction temperature. তার মানে নাইট্রেশনটা করতেই হবে তোমার ইউজুয়ালি ইন কাস্ট আয়রন অ্যান্ড স্টিল কনস্ট্রাকশনে, যেখানে রিয়াকশন টেম্পারেচার কন্ট্রোল করবার বা মেকানিজম কন্ট্রোল করবার পরিস্থিতি যেন থাকে। আচ্ছা, considerable heat evolution accompanies the nitration reaction. Considerable heat evolution accompanies the nitration reaction. Oxidation increases it and the heat of dilution of sulfuric acid increases it.
তোমরা কখনো সালফিউরিক অ্যাসিডে তো জানোই যে জল ঢালা উচিত না, আগুন লেগে যাবে বা চোখে ছিটকে এলে চোখ অন্ধ হয়ে যায়। সালফিউরিক অ্যাসিড এতই ভয়ঙ্কর অ্যাসিড। কিন্তু আমরা যে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড তৈরি করি, কিভাবে করি? অল্প জল নিই, তার মধ্যে অল্প অল্প করে সালফিউরিক অ্যাসিড এক ড্রপ করে ফেলতে থাকি, আর পাত্রটা নাড়াতে থাকি। কেন নাড়াই? যাতে যে তুমি পাত্রে হাত দিয়ে দেখবে গরম হয়ে গেছে, কারণ এই যে ডাইলিউশন অফ সালফিউরিক অ্যাসিড ইটসেলফ ইজ এন এক্সোথার্মিক প্রসেস, তাতে প্রচুর হিট বেরোয়। এই প্রসেসটাও এই যখন নাইট্রেশন হচ্ছে তখন তো আমার সালফিউরিক অ্যাসিড অ্যাডাপ্ট করতে হচ্ছে। অ্যাডাপ্ট করতে হলে সেটা ডাইলিউট অ্যামাউন্টে অ্যাডাপ্ট করতে হবে। সেই ডাইলিউশন প্রসেসটাও কিন্তু হাইলি এক্সোথার্মিক। Increased temperature favors dinitration oxidation, so the reaction must be cooled to keep it under control. যেমন বেনজিন থেকে নাইট্রোবেনজিন পর হয়ে যায়। একবার নাইট্রোবেনজিন তৈরি হলে সেকেন্ড ডাইনাইট্রোবেনজিন তৈরি হয়ে যায়। এইটাকে আমাকে সামহাও কন্ট্রোল করতে হবে। আমি যদি চাই শুধু নাইট্রোবেনজিন, তাহলে কিন্তু আমাকে টেম্পারেচারটা অলওয়েজ কন্ট্রোল করতে হবে। Good heat transfer can be assured by the use of jackets, coils, and good agitation in the nitration vessels. Nitration vessel গরম হয়ে গেলে জিনিসটা কুল ডাউন করতে হবে by using jackets, external jackets. When temperature regulation is dependent solely on external jackets, a disproportional increase in nitration vessel capacity as compared with jacket surface occurs when the size of the machine is enlarged. এইগুলোর বিভিন্ন রকম প্রসেস আছে যেভাবে টেম্পারেচার কন্ট্রোল করা যায় ডিউরিং আ রিঅ্যাকশন, সেইগুলি করা হয়। হিট এক্সচেঞ্জ এরিয়া ইনক্রিজ করা হয় as the square and volume of the cube of the expanded unit does not alter so much. Nitration vessels are usually equipped with one of three general types of agitating machine. তার মধ্যে কি কি আছে? একটা হচ্ছে সিঙ্গল or ডাবল ইম্পেলার, নাম্বার 2 হচ্ছে প্রোপেলার or টারবাইন with cooling sleeve, and number 3 হচ্ছে outside tunnel circulation. Single impeller agitator মানে কি? এটা consists of one vertical shaft containing horizontal arms. The shaft may be placed off center in order to create rapid circulation past or local turbulence at the point of contact between the nitrating agent and the organic compound. ডাবল ইম্পেলার এজিটেটর কি? ডাবল ইম্পেলার এজিটেটর হচ্ছে আগেরটায় একটা ভার্টিক্যাল শাফট ছিল, এখানে দুটো ভার্টিক্যাল শাফট আছে যেটা রোটেট করে in opposite directions and each shaft has a series of horizontal arms attached. Page 88 দেখো, page 88. Lower blades have an upward thrust whereas upper ones repel the liquid downward. This conformation provides a reaction mix that is essentially homogeneous. এবার লাস্ট টার্মে আসি। লাস্ট টার্মটা কি? স্লিভ অ্যান্ড প্রোপেলার। Sleeve and propeller. Sleeve and propeller agitation is usually applied when the nitration vessel is equipped with a vertical sleeve through which the charge is circulated by the action of a marine propeller or turbine. The sleeve is usually made of a solid with acid resisting
cooling coils through which cold water is circulated at a particular or calculated rate. In order to obtain the maximum efficiency with this type of nitration vessel, it is essential to maintain a rapid circulation of liquid. It is essential to maintain a rapid circulation of liquid upward or downward in the sleeves and past the coils. Full stop. এবার দেখো দিয়েছে how trinitrotoluene is prepared. Trinitrotoluene is prepared in a 3-step process. First, toluene is nitrated with a mixture of sulfuric acid and nitric acid to produce mononitrotoluene. Mononitrotoluene is first separated and then renitrated to dinitrotoluene. In the final step, dinitrotoluene is nitrated to trinitrotoluene using the anhydrous mixture of nitric acid and oleum. এইটা গেল গিয়ে নাইট্রেশন। নেক্সট ইউনিট প্রসেস হচ্ছে হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন কাকে বলে আমরা পড়েছি? অ্যাডিশন অফ হাইড্রোজেন। Hydrogenation is the addition of hydrogen to a chemical compound which involves elevated temperature, মানে high temperature and relatively high pressure in presence of a catalyst. তার মানে এখানে আমার হাই প্রেশার লাগবে, হাই টেম্পারেচার লাগবে, আর একটা ক্যাটালিস্টও লাগবে। হাইড্রোজেনেশন yields many useful chemicals. And its use has increased petroleum refining industry. Besides saturating double bonds, hydrogenation can be used to eliminate other elements from a molecule. These elements include oxygen, nitrogen, halogens, and particularly sulfur. Now, what is cracking? Cracking means thermal decomposition, which in presence of hydrogen is particularly effective in desulfurizing high boiling petroleum. কি বলছিলাম? হ্যাঁ, ক্র্যাকিং। ক্র্যাকিং হচ্ছে কি? It is a thermal decomposition in presence of hydrogen and is particularly effective in desulfurizing high boiling petroleum fractions, thereby producing lower boiling and higher quality products. Although occasionally hydrogen for a reaction is provided by the donor solvents, and the fewer older reactions as hydrogen generated by acid or alkali acting upon metal. এটা আমরা আগে জানি যে কোনো একটা অ্যালকালি বা অ্যাসিডের উপর যদি অ্যাসিড ফেলা যায় বা অ্যালকালি ফেলা যায় তখন হয় কি গ্যাসিয়াস হাইড্রোজেন লিবারেটেড হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই প্রসিডিওরে ক্যাটালিস্ট লাগে, স্ট্রং ক্যাটালিস্ট লাগে, হাই টেম্পারেচার লাগে, হাই প্রেশার লাগে। সেই ভেবে আমি যে মেটাল গুলো নেব ইন হাইড্রোজেনেশন সেগুলো কোনগুলো? নোবেল মেটাল, নিকেল, কার্বন, হ্যাঁ, এটসেট্রা। মোস্টলি যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে নিকেল।
from 1897 থেকে ইউজ করা হয়েছে। Nickel usually use করা হয় at 300 degrees centigrade and as a catalyst. And hydrogenated are usually those containing a double bond. Usually organic substances which are hydrogenated are found to be unsaturated or containing double or triple bonds. যেমন platinum black, palladium black, copper metal, copper oxide, nickel oxide, aluminum and other materials have subsequently been developed as hydrogenation catalysts. Temperatures and pressures have been increased in many instances to improve yields of the desired products. Temperatures and pressures have been increased in many cases to make proper yield. Hydrogenation of methyl ester to fatty alcohol and methanol usually occurs at about 290 to 315 degrees centigrade and 20.7 megapascal. In the hydrotreating of liquid hydrocarbon fuels to improve quality, the reaction may take place in the fixed bed reactors or at pressures ranging from it. এই লাইনটা বাদ দিয়ে দাও, দরকার নেই। Many hydrogenation processes are of proprietary nature with numerous combinations of catalysts, temperature and pressure possible. উনি বললেন lower pressures and higher temperatures favor dehydrogenation, but the catalysts used are the same as for hydrogenation. এখানে দেখো লেখা আছে ম্যানুফ্যাকচার অফ মিথাইল অ্যালকোহল। নেক্সট দিচ্ছে মিথাইল অ্যালকোহল ম্যানুফ্যাকচার ফ্রম a mixture of carbon monoxide and hydrogen কপার কার্বন মনোক্সাইড প্লাস 2 হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা আমি ছিলাম তখন বোর্ডের আন্ডারে কাজ করি। using a copper based catalyst, তাহলে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন নিয়ে আমি তৈরি করছি সিনথেসিস গ্যাস বা যেটাকে বলা হয় মিথাইল অ্যালকোহল ইউজিং কপার বেসড ক্যাটালিস্ট। এই প্রসেসে আমার কন্ডিশনস গুলো কি কি? রিঅ্যাক্টিং টেম্পারেচার হচ্ছে 250 to 260 ডিগ্রি সেন্টিগ্রেড at a pressure of 725 to 1150 psi বা 8 megapascal। হাই প্রেশার ইউজ করতেই হয়। High and low boiling impurities are removed in 2 columns and unreacted gas is circulated. New catalysts have helped the increase the conversion and yields. Older high pressure processes chromium catalysts, but the low pressure units are highly active copper catalysts. Contact of the synthesis gases with hot iron catalyzes competing reactions and also form volatile under Contact of the synthesis gases with hot iron catalyzes competing reactions and also forms volatile iron carbonyl that
fouls the copper catalyst. Because the catalyst is sensitive to sulfur, gases are purified by one of several sulfur removing processes. One of several sulfur removing processes. কাজেই আমাকে দেখতে হবে যে প্রসেসই ইউজ করি না কেন তার ভিতর যেন কোনোভাবেই বেশি সংখ্যক সালফার না চলে যায়। একটু আধটু দিলাম, পা ব্যথা ছিল, তাই ওই জন্য সালফার কন্টেনিং কম্পাউন্ড, ইটস ওকে, and then are fed through heat exchangers into one or two types of reactors. With bed-in-place reactors, steam at around 4.5 kilopascal in quantity sufficient to drive the gas compressors can be generated. A tray type reactor, তার মানে একটা টাইপ রিঅ্যাক্টর কি বেড ইন প্লেস রিঅ্যাক্টর, একটা টাইপ কি ট্রে টাইপ রিঅ্যাক্টর, with gases introduced just above every bed for cooling offers more nearly isothermal operation but does not give convenient heat energy. Reaction vessels are usually of two types. One in which contents are agitated or stirred in some way or the other. The first is used with materials such as solids or liquids that no need to be brought into the intimate contact with the catalyst and hydrogen. একটু জল খাই। আচ্ছা, এই অবধি হলো। রিঅ্যাকশন ভেসেলস দু রকমের হতে পারে। একটাতে হচ্ছে কন্টেন্টস গুলো নিয়ে আমি স্টার্ড করতে পারি, আরেকটা হতে পারে যেখানে কন্টেন্টস গুলো আমি স্টারিং এর দরকার হচ্ছে না, অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। প্রথমটা যেটা ইউজ করছি সেখানে সলিডস বা লিকুইড যেটা নিচ্ছি সেটা ব্রট ইন ইন্টিমেট কন্ট্যাক্ট আসছে উইথ দ্য ক্যাটালিস্ট অ্যান্ড দ্য হাইড্রোজেন, যে কারণে আমাকে সেটাকে নাড়িয়ে নিতে হচ্ছে বা স্টারিং প্রয়োজন হচ্ছে। সেকেন্ডটাতে হচ্ছে কি আমার স্টারিং প্রয়োজন হচ্ছে না, সেখানে আমি সমস্ত গ্যাসিয়াস সাবস্টেন্স দিচ্ছি বা যেখানে সাবস্টেন্স হ্যাভ সাফিসিয়েন্ট ভেপার প্রেশার অ্যাট দ্য টেম্পারেচার অফ অপারেশন so that a gas phase as well as a liquid phase reaction is possible. সে কারণে সেখানে স্টারিং এর কোনো প্রয়োজন নেই। It is almost most frequently used in continuous operation, where larger quantities of materials need to be processed that than can be done conveniently with batch methods. Continuous operation এ আমার স্টারিংটা প্রয়োজন হয়, কিন্তু ব্যাচ অপারেশনে আমার স্টারিং প্রয়োজন হয় না। ঠিক আছে? In hydrogenation processes, page 91 দেখো, 91, heating of the ingoing materials is best accomplished by heat exchange with the outgoing materials and adding additional heat by means of high pressure pipe coils. A pipe coil is the only convenient and efficient method of heating, for the reactor is usually so large that heating it is very difficult. তার মানে পাইপ কয়েলটা কনভিনিয়েন্টলি আর এফিশিয়েন্টলি আমরা ইউজ করতে পারি হিটিং পারপাস ইন হাইড্রোজেনেশন।
It is usually better practice to add all the heat needed to the materials before they enter the reactor and then simply have the reactor properly insulated thermally. বা এটা করতে পারি আমি ওটাকে ইনসুলেটরের মধ্যে বা রিঅ্যাক্টরের মধ্যে মেটেরিয়ালস গুলোকে ফেলে দিলাম, তাতে হলো কি সমস্তগুলো একসাথেই হিটটা পেয়ে গেল। Halogenation reactions are usually exothermic. আমি বললাম exothermic. So that once the process is started, একবার process start হয়ে গেলে প্রবলেম হয়ে যায় হিট রিমুভালে, কারণ এত হিট বেরোয় ডিউরিং দ্য রিয়াকশনে, সেটাই প্রবলেম হয়ে যায়। This is accomplished by allowing the heat of the reaction to flow into the ingoing materials by heat exchange in the reactor, or if it is still in excess, by recycling and cooling in heat exchangers the proper proportion of the material to maintain the desired temperature. বেশিরভাগ ক্ষেত্রে করা হয় কি, যেহেতু এখানে এক্সোথার্মিক রিয়াকশন হিট বেরোচ্ছে, এই হিট যেটা বেরোচ্ছে সেটাই ইউজ করা হয় ইন দ্য আনাদার হাইড্রোজেনেশন প্রসেসে, কারণ আমার সেখানে হিট লাগবে। তার ফলে এইভাবে হিটটাকে আমি এই হাইড্রোজেনেশন প্রসেস থেকে আরেকটা হাইড্রোজেনেশন প্রসেসে ট্রান্সফার করে দিলে হিট রিমুভাল প্রবলেমটা আমার রইলো না। আরেকটা হচ্ছে এটাতে একটা প্রসেস, আরেকটা হচ্ছে এটা তো এটাকে বলে রিসাইক্লিং। আরেকটা হতে পারে আমি কুলিং ইন হিট এক্সচেঞ্জ করার জন্য কুলিং প্রসেসও রাখতে পারি, যাতে হিটিংটা কম হয়, হিটটাকে রিমুভ করা যায়, সেটাও রাখতে পারি। এই দুটো প্রসেসই আমরা ইউজ করতে পারি। বুঝতে পেরেছো? এরপর নেক্সট প্রসেস যেটা যাচ্ছে সেটা ওকে বলা হয় অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? অ্যাডিশন অফ অক্সিজেন টু অ্যান অর্গানিক কম্পাউন্ড, বা রিমুভাল অফ হাইড্রোজেনটাও অনেক সময় বলে। রিমুভাল অফ হাইড্রোজেন মানে কি অক্সিজেনটা বেড়ে গেল রিয়াকশনে। মোস্ট কমন অক্সিডাইজিং এজেন্ট এখানে কি এয়ার বা অক্সিজেনও ডিরেক্টলি ইউজ করা যায়। তাছাড়া কেমিক্যালি অক্সিডাইজিং এজেন্টস গুলো কি কি? কেমিক্যালি অক্সিডাইজিং এজেন্টস যেমন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট বা এনি ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এনি ডাইক্রোমেট বা আমার বলা উচিত না, কারণ পার্টিকুলারলি মেটালের ওপর ডিপেন্ড করেও কিন্তু ডাইক্রোমেটদের বা পারম্যাঙ্গানেটদের রিঅ্যাক্টিভিটি ভ্যারি করে। কাজে পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেরকম অক্সিডাইজিং এজেন্ট, সেরকম কিন্তু সোডিয়াম নয় বা অন্যান্য অ্যালকালি মেটাল নয়। কাজেই সেই স্পেসিফিক্যালি সেটাই ইউজ করা উচিত। Chromic anhydride, chlorates, and hydrogen peroxide. Oxidation used extensively in the organic chemical industry for the manufacture of a large number of chemicals. Oxidation using oxygen are combinations of various reactions like oxidation via dehydrogenation using oxygen, dehydrogenation and introduction of oxygen and destruction of carbon, partial oxidation হতে পারে, peroxidation হতে পারে। peroxidation মানে কি? পারঅক্সাইডস ঢোকানো, ও ও লিঙ্কেজ ঢোকানো, সেটাকেও বলা হয় অক্সিডেশন। অক্সিডেশন ইন প্রেজেন্স অফ স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস লাইক KMnO4, chlorate, dichromate, peroxides, H2O2, lead monoxide, MnO2, etc. এছাড়া আর যা যা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয় তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওলিয়াম, OLEUM, OLEUM, ওলিয়াম। ইম্পর্টেন্ট অক্সিডেশন প্রোডাক্ট কি কি? অ্যালডিহাইড, কিটোন, বেনজাইল অ্যালকোহল, থ্যালিক অ্যানহাইড্রাইড, ইথিলিন অক্সাইড, ভ্যানিলিন, বেনজালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, কিউমিন। এইগুলো আমরা কেন বলছি পার্টিকুলারলি? এইগুলোর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস আছে, ইউজেস আছে, ডিম্যান্ড আছে।
synthesis gas from hydrocarbon, propylene oxide, benzoic acid, malic acid, benzaldehyde, phthalic anhydride, etc. So oxidation may be carried out in either in liquid phase or in vapor phase. For example, two processes are available for the manufacture of phenols and both involve oxidation. Major process involves oxidation of cumene to cumene hydroperoxide. ফেনল যে তৈরি হয় ফেনল তৈরির দু রকমের মেথড আছে, একটা হতে পারে দুটোই অক্সিডেশন প্রসেস, একটা হতে পারে যেখানে কিউমিনকে অক্সিডাইজ করে কিউমিন হাইড্রোপেরক্সাইড তৈরি হচ্ছে, পেজ 92 তে লেখা আছে। হাইড্রোপেরক্সাইড তৈরি হচ্ছে ফলোড বাই ডিকম্পোজিশন টু ফেনল অ্যান্ড অ্যাসিটোন, এটা একটা। আরেকটা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ ফেনল ইজ অলসো মেড বাই অক্সিডেশন অফ টলুইন টু বেনজোইক অ্যাসিড। আগে টলুইন থেকে বেনজোইক অ্যাসিড করব, ফলোড বাই ডিকম্পোজিশন অফ বেনজোইক অ্যাসিড টু ফেনল। এই দুটো মেথডে আমাদের ফেনল তৈরি হয়, ঠিক আছে। বেনজোইক অ্যাসিডও একটা অক্সিডাইজড প্রোডাক্ট, সেটা অক্সিডাইজ বা সিনথেসাইজড হয় বাই লিকুইড ফেজ টলুইন অক্সিডেশন over a cobalt naphthalate catalyst with air as oxidizing agent. An older process involving halogenation of toluene to benzotrichloride and its decomposition into benzoic acid is still used available. এই প্রসেসটা older হতে পারে কিন্তু এই প্রসেসটা অনেকবার ইউজ করা হয়। Malic acid and malic anhydride are recovered as byproducts of oxidation of xylenes and naphthalines to form phthalic acids, where specifically vanadium pentoxide is used as catalyst for this oxidation. This is a highly exothermic reaction. This is a highly exothermic reaction This is a highly exothermic reaction and several modifications of the basic process exists. Basic process exists, including one using butylenes as the starting material. Formic acid is made by oxidation of formamide is made by oxidation of formamide or by liquid phase oxidation of N-butene. To acetic acid. The byproduct source is expected to dry up in the future, and the most promising route to replace it is through carbonylation of methanol. Caprolactam, adipic acid, and hexamethylene diamine are all made, hexamethylene diamine are all made from cyclohexane. Almost all high purity cyclohexane is obtained by hydrogenating benzene, although some for solvent use is obtained by careful distillation of selected
petroleum refractions. এক সেকেন্ড একটু দাঁড়াও। Several oxidative routes are available to change cyclohexane to cyclohexanone, cyclohexanol, and ultimately to adipic acid or caprolactam. If phenol is hydrogenated, cyclohexanone can be obtained directly. This will react with hydroxylamine to give cyclohexanone oxime that converts to caprolactam on acid rearrangement. Cyclohexane can also be converted to adipic acid, then adiponitrile, which can be further converted to hexamethylene-diamine. Adipic acid and hexamethylene-diamine are used to form nylon 6,6. This route to hexamethylene-diamine is competitive with other alternative routes through butene. Acetaldehyde is also manufactured by one of several possible processes. Number 1, hydration of acetylene. Number 2, Wacker process. Wacker process টা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু থিওরিতে খুব ইম্পর্টেন্ট। In which WACKER, Wacker process, in which ethylene is oxidized directly with air or 99% oxygen in presence of a catalyst such as palladium chloride with a copper chloride promoter. The ethylene gas is bubbled at atmospheric pressure through the solution at its boiling point. Full stop. The heat of reaction is removed by boiling of water. Unreacted gas is recycled following condensation of the aldehyde and water, which are then separated by distillation. Passing ethyl alcohol over a 3 number. Passing ethyl alcohol over a copper or silver gauge catalyst gives a 25% conversion to acetaldehyde. তার মানে এগুলো হচ্ছে different methods of preparation of acetaldehyde with recirculation making 95% yield. 4 number, a process in which lower molecular weight paraffin hydrocarbons are oxidized non-catalytically to produce mixed compounds, among them acetaldehyde and acetic acid. এটা হয়েছে কি? এছাড়া লিকুইড ফেজ রিঅ্যাকশনস আছে যেখানে, এবার তোমরা আমাকে বলবে ম্যাডাম এত পড়বো কি করে? এত তো পড়ার কিছু নেই, তোমাদের বেসিক্যালি যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে সলিড ফেজে অক্সিডেশন রিঅ্যাকশন বা নাইট্রেশন রিঅ্যাকশন বা হাইড্রোজেনেশন রিঅ্যাকশন কিভাবে হয়, সেই কটা প্রসিডিওর, সেই কটা মেথড পড়ে রাখা, কি কি রিএজেন্ট ইউজ করা হয়, আর লিকুইড ফেজ মেথডে কিছু রিঅ্যাকশন আছে কিনা। তবে ওই ট্রাইনাইট্রোটলুইনের সিনথেসিসটা কিন্তু অবশ্যই পড়বে, ওটা পার্টিকুলারলি দিয়েছে, ওটা অবশ্যই পড়বে। আচ্ছা, লিকুইড ফেজ রিঅ্যাকশনস
in which oxidation is secured by the use of oxidizing agents. Compounds need no special apparatus in the sense of elaborate means for temperature control and heat removal. There is usually provided a kettle form of apparatus closed to prevent the loss of volatile materials and fitted with a reflux condenser to return vaporized materials to the reaction zone, with suitable means for adding the reactants rapidly or slowly as may be required and for removing the product, and provided with adequate jackets or coils through which heating or cooling means may be circulated. তুমি দেখো এখানে লেখা আছে প্রোডাকশন অফ অ্যাসিটালডিহাইড বাই অক্সিডেশন অফ ইথিলিন। ইথিলিন আর অক্সিজেন রিঅ্যাক্টরে ঢোকানো হচ্ছে, তারপর সেটা ওয়াটার সাপ্লায়ারের মধ্যে ঢোকানো হচ্ছে, সেখান থেকে অ্যাসিটালডিহাইড বেরোচ্ছে আর বাদ বাকি গ্যাসগুলো উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা গ্যাস সেপারেটর হিসেবে ইউজ করা হয়েছে। যেহেতু অ্যাসিটালডিহাইড লিকুইড হিসেবে আমরা পাচ্ছি, কাজেই এটাকে এইভাবে তৈরি ছাড়া আর কোনো উপায় নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট হচ্ছে ইন কেস অফ লিকুইড ফেজ রিঅ্যাকশনস in which oxidation is secured by means of atmospheric oxygen. For example, oxidation of liquid hydrocarbons to fatty acids. Special means must be provided to secure adequate mixing and contact of the two immiscible phases of gaseous oxygen oxidizing agent and the liquids being oxidized. Although temperature must be controlled and heat removed, requirements are not severe, since the temperatures are generally low and the rate of heat generation controllable by regulation of the rate of air emission. Heat may be removed and temperature controlled by circulation of either the liquid being oxidized or a special cooling fluid through the reaction zone, and then through an external heat exchanger. Mixing may be obtained by the use of special distributor inlets for the air, designed to spread the air throughout the liquid and constructed of materials capable of withstanding temperatures that may be considerably higher at these inlet ports than in the main body of the liquid. With materials that are sensitive to over oxidation and under conditions where good conduct must be used partly to offset the retarding effect of necessarily low temperatures, thorough mixing may be provided by the use of mechanical stirring or frothing of the liquid. By their very nature, the vapor phase oxidation processes result in the concentration of reaction heat in the catalyst zone, from which it must be removed in large quantities at high temperature levels. Removal of heat is essential to prevent destruction of our apparatus, catalyst or raw material,
and maintenance of temperature at the proper level is necessary to ensure the correct rate and degree of oxidation. Full stop. With plant scale operation and with reactions involving deep-seated oxidation, removal of heat constitutes a major problem. With limited oxidation, it may become necessary to supply heat even to oxidations conducted on a plant scale. এটা তো গেল লিকুইড ফেজ রিয়াকশন। এবার আমি আসছি ভেপার ফেজ রিয়াকশন অফ অক্সিডেশন। তার মানে দেখতে পাচ্ছ অক্সিডেশনটা 3 রকম ভাবে হতে পারে: সলিড ফেজ, লিকুইড ফেজ, gaseous phase. In case of vapor phase, oxidation of aliphatic substances such as methanol and the lower molecular weight aliphatic hydrocarbons, the ratio of reacting oxygen is generally lower than in case of aromatic hydrocarbons for the formation of desired products, and for this reason heat removal is simpler. Furthermore, in case of hydrocarbons, the proportion of oxygen in the reaction mixture is generally low, resulting in low pass conversions and in some instances necessitating preliminary heating of the reactants to reaction temperature. Equipment for the oxidation of aromatic hydrocarbons requires that the reactor design permit the maintenance of elevated temperatures, allow the removal of large quantities of heat at these elevated temperatures, and provide adequate catalyst surface to promote the reactions. তার মানে তোমাদের পড়তে হচ্ছে কি কি বেসিক যে জিনিসগুলো পড়তে হচ্ছে সেইগুলো হচ্ছে কি কি রিঅ্যাকশন কন্ডিশনস, reaction conditions, equipments কি কি, reagents কি কি, এই সবগুলো প্রত্যেকটা রিঅ্যাকশনের ক্ষেত্রেই কিন্তু লাগবে। নেক্সট আসছে সালফোনেশন। সালফোনেশনে আমরা কি করি? সালফোনিক অ্যাসিড গ্রুপ ইন্ট্রোডিউস করি। হোয়াট ইজ সালফোনিক অ্যাসিড গ্রুপ? SO3H সালফিউরিক অ্যাসিডের এই গ্রুপকে বলা হয় সালফোনেশন, সালফোনিক অ্যাসিড গ্রুপ। SO3H অটোমেটিক্যালি বুঝতেই পারছো সালফোনেশনে আমার যে রিএজেন্টটা দরকার হয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আর এটা করা হয় টু দ্য করেসপন্ডিং হাইড্রোকার্বন। রিয়াকশনটা হচ্ছে, ধরো আমি বেনজিন নিয়েছি, বেনজিন প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড গ্রুপ ঢুকে গেল বেনজিনে, সেটা হচ্ছে প্রোডাক্ট। ইউজুয়াল সালফোনেটিং এজেন্ট ইজ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, যা বললাম। বাট এটাও ঠিক, যেসব রিয়াকশনস গুলো আন্ডারগো সালফোনেশন র্যাপিডলি তাদের ক্ষেত্রে সালফার ট্রাইঅক্সাইড দিলেও কাজ হয়ে যায়, বা ক্লোরোসালফোনিক অ্যাসিড দিলেও কাজ হয়ে যাবে। মেটালিক সালফেটস অ্যান্ড সালফামিক অ্যাসিড এগুলো কিন্তু রিএজেন্টস। বিকজ অফ দ্য নেচার অ্যান্ড প্রপার্টিজ of sulfuric acid, it is desirable to use it for nucleophilic substitution wherever possible. Usually sulfuric acid ইউজ করা হয় না কারণ এটার নিজস্ব একটা অক্সিডাইজিং এজেন্ট আছে বলে।
এটা পার্টিকুলারলি ইউজ করা হয় ইন কেস অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে। এছাড়া সালফোনেশনের আরো অনেক রিএজেন্টস আছে, যেমন সালফোনিল হ্যালাইড ইন্ট্রোডিউস করা হয় আগে প্রথমে, তারপর সেটা রিমুভ করে সালফোনেশন ঢুকানো হয়। ভেরিয়াস সালফোনেটিং এজেন্টস আর sulfur trioxide and compounds, sulfur dioxide, sulfur alkylating agents, এই সবগুলো। ঠিক আছে, সালফোনেশন রিঅ্যাকশনটা এক্সো। হ্যালো, আমার লিঙ্কটা চলে গেছিল, যাই হোক। কন্টিনিউয়াস অপারেশনস গুলো আমরা যেটা সালফোনেশনটা পড়লাম, এই বেসিক এই জিনিসগুলোই আমরা সব ক্ষেত্রেই পড়বো। যেমন সালফোনেশনের জন্য আরেকটা রিএজেন্ট ইউজ করা হয় যেটাকে বলে ওলিয়াম, আমি একটু আগে বললাম সেটা কি, যেটা কি বললাম, H2SO4 H2SO4.SO3, এটাও আমরা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা আমি 10 মিনিট একটু গ্যাপ দিচ্ছি, তারপর ফিজিক্যালটা শুরু করব। ঠিক আছে, তোমরা এইগুলো আস্তে আস্তে পড়বে, পড়লেই কোশ্চেন আনসার করতে পারবে। আর কালকে তোমাদের তো বোধহয় ইন্টারনাল আর হোম অ্যাসাইনমেন্টের ক্লাস আছে। হ্যালো, ইন্টারনাল হোম অ্যাসাইনমেন্টের ক্লাস আছে। আমি খুব সোজা সোজা কোশ্চেন দিয়েছি, ঘাবড়ানোর কিছুই নেই, সব কোশ্চেন পেরে যাবে, সবাই ইজিলি পেরে যাবে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি 10 মিনিট মতন সময় দিচ্ছি, তারপর আমি ফিজিক্যালে ঢুকবো। ঠিক আছে,
হ্যালো, হ্যালো, এই তোমরা সবাই আছো তো? হ্যাঁ হ্যাঁ, ম্যাম হ্যাঁ। বলুন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আমি ফিজিক্যালটা শুরু করছি। ফিজিক্যালে আমরা স্টার্ট করছি আজকে যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রির যে পোর্শনগুলো ইম্পর্টেন্ট সেই পোর্শনগুলোই আমরা একটু করব, ঠিক আছে? স্টাডি মেটেরিয়াল আছে তো সবার কাছে? আছে নিশ্চয়ই। পেজ 105 খোলো, 105, পেজ 105 খোলো। ইলেকট্রোকেমিস্ট্রি 1। ইলেকট্রোকেমিস্ট্রি 1-এ আমরা প্রথম কি পড়ি? আরহেনিয়াস থিওরি পড়ি, সেটা তোমরা সবাই জানো। আরহেনিয়াস থিওরিতে বলাই আছে উইক ইলেকট্রোলাইটস আর পার্শিয়ালি ডিসোসিয়েটেড ইন সলিউশন, সবাই জানো। যেখান থেকে আমরা অস্টওয়ালস ডাইলিউশন ল পাই। অস্টওয়ালস ডাইলিউশন ল কি বলেছে? যে dissociation constant of a weak acid is given by k equal to alpha square c by 1 minus alpha. Alpha হচ্ছে degree of dissociation. এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি in terms of conductance also. কন্ডাক্ট্যান্স রেশিওর মাধ্যমে, যেখানে কন্ডাক্ট্যান্স রেশিও হচ্ছে আমরা জানি ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইজ ইকুয়াল টু আলফা বাই এই কন্ডাক্ট্যান্স সি বাই কন্ডাক্ট্যান্স জিরো। কন্ডাক্ট্যান্স জিরোটা কি? ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। যখন আমরা জানি কন্ডাক্ট্যান্স ম্যাক্সিমাম হয়। আর কন্ডাক্ট্যান্স সি কি? কন্ডাক্ট্যান্স অ্যাট এনি কনসেন্ট্রেশন সি। এটাকে যদি ইউজ করি, যেহেতু আমরা জানি আলফা ইকুয়াল টু ল্যামডা সি বাই ল্যামডা জিরো, ভ্যালুটা ইউজ করলে আমরা অসওয়ালস ডাইলিউশন ল বিকামস কে ইকুয়াল টু ল্যামডা সি স্কোয়ার ডট সি বাই ল্যামডা জিরো স্কোয়ার মাইনাস ল্যামডা জিরো ল্যামডা সি। এটাকে যদি আমরা ইউজ করি গ্রাফিক্যালি, তাহলে কি হবে? যেহেতু ল্যামডা সি এক্সপেরিমেন্টালি মেজারেবল ফর এনি ভ্যালু অফ সি, কিন্তু ল্যামডা জিরো অবটেন করা হয় শুধুমাত্র এক্সট্রাপোলেশন অফ গ্রাফ থেকে। ল্যামডা জিরো ডিরেক্টলি মেজারেবল করা যায় না। সেটা ল্যামডা ভার্সেস রুট সি, এই গ্রাফটা যদি প্লট করা যায়, সেখানে লিমিট সি টেন্ডিং টু জিরো, আমি যদি গ্রাফটা এক্সট্রাপোলেট করে টাচ করি ওয়াই অ্যাক্সিসে, সেখানে গেলে আমি তবে পাবো গিয়ে দ্য ভ্যালু অফ ল্যামডা জিরো, ঠিক আছে? নাও এরপর আমরা যেখানে আসি সেটা হচ্ছে ডিবাই-হুকেল থিওরি অফ স্ট্রং ইলেকট্রোলাইটস। ডিবাই-হুকেল থিওরি অফ স্ট্রং ইলেকট্রোলাইটস। তার আগে আমাদের জানতে হবে কতগুলো জিনিস। হোয়াট ইজ অ্যাক্টিভিটি? অ্যাক্টিভিটি মানে কি? অ্যাক্টিভিটিটা ইউজুয়ালি আমরা কনসেন্ট্রেশন বলি, কিন্তু কনসেন্ট্রেশন কখন বলি? The speed of any ionic species and hence the conductivity depends on the concentration of the electrolyte, which is usually activity. কিন্তু for lower concentration আমরা activity-টাকে replace করি by concentration. Concerning strong electrolytes, strong electrolytes এর ক্ষেত্রে আমার ধরা উচিত activity, কিন্তু আমরা concentration use করি for calculation use এর জন্য। Calculation এ এটা সুবিধা হয় তাই। Fundamental cause of the above two observations is the interionic forces of attraction which are long range forces. আরেকটা জিনিস হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাও ইনক্লুডেড, যেটা আমরা ইগনোর করি যখন আমরা কনসিডার করি কনসেন্ট্রেশন। এটা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করা গেছে। অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইনটু কনসেন্ট্রেশন। অ্যাক্টিভিটি ইকুয়াল টু মিন আয়নিক কোএফিসিয়েন্ট, mean ionic activity coefficient gamma plus minus into concentration C.
এটা অবজার্ভ করা গেছে এক্সপেরিমেন্টালি যে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গামা প্লাস মাইনাস অফ এন ইলেক্ট্রোলাইট is a measure of the deviation of the ionic species from the ideal behavior, which generally decreases with increasing concentration. Those for some electrolytes in the high concentration range, gamma plus minus increases with concentration. It is practically the same at the same concentration in the low concentration region. Gamma plus minus also depends on the valency of the ions. Greater the product of the valencies of the ions, the smaller the value of gamma plus minus. Valence and concentration factors are usually combined to give a single factor known as ionic strength and a definite quantitative relation between log gamma plus minus and root I. I টাকে বলা হয় ionic strength of the solution. Ionic strength of the solution. আর আমি এটা বললামই ফর আমাদের ক্যালকুলেশন পারপাস আর যেহেতু ইজিয়ার ক্যালকুলেশন করা যায় সেই জন্য আমরা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে বাদ দিয়েই কনসেন্ট্রেশনটাকে ইউজ করি ইনস্টেড অফ অ্যাক্টিভিটি। আচ্ছা নেক্সট যাচ্ছে হোয়াট ইজ অ্যাক্টিভিটি। আমি অলরেডি আগে বললাম the ratio A by C at any given concentration C is called the activity coefficient gamma. At low concentrations non-electrolytes behave nearly ideal. Concentration ইউজ করছি মানে আমি আইডিয়াল বিহেভিয়ার থেকে অনেকটা সরে এসেছি। Since ionic attraction is significantly large even at very low concentration, so that the activity coefficients of ions are far from unity. Another feature that distinguishes an electrolyte from a non-electrolyte is that in the former, positively charged ionic species are influenced by the presence of negatively charged ionic species, and so that there is no conceivable method of experimentally measuring the activity of a particular ionic species. To determine the activity of Az plus ions, we are not using activity coefficients যেমন অনেক ছোট ছোট অঙ্ক আছে, যেমন ধরো এই পেজ 108 দেখো, পেজ 108 AXBY ইলেকট্রোলাইট ডিসোসিয়েট করছে অ্যাজ XAZ প্লাস Y is AZ minus, where Z plus and Z minus are valencies of two ionic species. Total activity of the electrolyte is defined as A equal to A plus to the power X into A minus to the power Y. X and Y are the number of ions produced from 1 mole of the electrolyte. Mean activity of the electrolyte is defined as এইগুলো মুখস্থ করবে, এগুলোর থেকে ছোট ছোট অঙ্ক আসে। A plus minus equal to পেজ 108 দেখো ইকুয়েশন নাম্বার গুলো লেখা আছে। A plus minus equal to A plus to the power X into A minus to the power Y whole to the power 1 by X plus Y. তলায় দেখো অঙ্কটা দেওয়া আছে ফর KCl সলিউশন x equal to 1 y equal to 1 বসালে a plus minus কত বেরোচ্ছে বা গামা প্লাস মাইনাস কত বেরোচ্ছে। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও সেটা কষে দেওয়া আছে। ক্যালসিয়াম 1 x equal to 1 y equal to 2 সেটা বসালে a প্লাস মাইনাস বা কত বেরোচ্ছে, m প্লাস মাইনাস বা কত বেরোচ্ছে, গামা প্লাস মাইনাস বা কত বেরোচ্ছে। বুঝতে পেরেছো কি কথাটা কি বললাম? ম্যাম আমি লেট জয়েন হয়েছি, কোথায় পড়াচ্ছেন একটু বলুন, কত পেজ? 108 পেজ, 108 পেজ। একশো আট পেজ দেখো, 108 পেজ। ঠিক আছে ম্যাম। 108 পেজে আমি বলছি, হ্যাঁ আমি বলছি আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনের আগের পোর্শনটা, সেখানে আমি বলছি মেইন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট উপরে দেখো 108 পেজে লেখা আছে। Mean activity of the electrolyte is defined as
a plus minus equal to a plus to the power x into a minus to the power y whole to the power 1 plus y 1 by x plus y। বুঝতে পেরেছো? সেইটা ইউজ করে দেখো ফর ফর কেসিএল সলিউশনও করা আছে, ফর ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশনও করা আছে। অঙ্ক দুটো দেখে দেখো বুঝতে পারছো কিনা, কেসিএলটাও দেখো ক্যালসিয়াম ক্লোরাইডটাও দেখো, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? হ্যালো, না ম্যাম। ভালো করে চেয়ে দেখো। না ম্যাম বলতে তো তোমরা 1 নম্বর a প্লাস মাইনাস পরিষ্কার তো কষে দেওয়া আছে, পরিষ্কার তো কষে দেওয়া আছে। আমি ফর্মুলা দেখতে পেয়েছো, a প্লাস মাইনাস ইকুয়াল টু a প্লাস টু দি পাওয়ার x a মাইনাস টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার 1 বাই x প্লাস y করা আছে তো ইকুয়েশনটা। কেসিএল এ কি লেখা আছে? x যখন y y যখন y মানে কি, কটা পটাশিয়াম আয়ন কটা ক্লোরাইড আয়ন, পটাশিয়াম আয়ন একটা ক্লোরাইড আয়ন একটা। এ প্লাস মাইনাসের ফর্মুলা দিয়ে দিয়েছে তো, দেখো অঙ্কগুলো দেখো একবার। এ প্লাস মাইনাস ইকুয়াল টু এ প্লাস টু দি পাওয়ার 1 ইনটু এ মাইনাস টু দি পাওয়ার 1। তোমাদের না মানে কিছু চোখে দেখবে না, কিছু হবে না, এমনি এমনি মাস্টার ডিগ্রি হবে নাকি? এগুলো তো নিজেদেরকেই দেখতে হয়। সিমিলারলি ক্যালসিয়াম ক্লোরাইডও কষে দেওয়া আছে, দেখো দেখে বলো ঠিক আছে কিনা। সবাই দেখো, দেখে বলো ঠিক আছে কিনা। আচ্ছা, তারপর দেখো আয়নিক স্ট্রেংথ, ionic strength, interionic attraction in an electrolyte depends on the valencies and concentration of the ions. These two factors are combined in a single entity called ionic strength, defined as I equal to half summation mi zi square, where Zi is the valency of the ionic species of the ith kind and Mi is its molality. Ionic strength is an important, দেখো 1:1 টাইপ ইলেকট্রোলাইট। 1:1 মানে কি, পটাশিয়াম একটা আয়ন ক্লোরাইড একটা আয়ন ক্যাটায়ন একটা অ্যানায়ন একটা, সেই ধরনকে বলা হয় 1:1 ইলেকট্রোলাইট। 1:1 ইলেকট্রোলাইটের আয়নিক স্ট্রেংথ ইজ সেম অ্যাজ মোলালিটি। সেক্ষেত্রে দেখো আয়নিক স্ট্রেংথ কি করে বার করে। আয়নিক স্ট্রেংথ কষে দেওয়া আছে, I equal to half m into 1 square plus m into 1 square equal to m। বুঝতে পেরেছো? m মানে হচ্ছে হাফ সামেশন mi zi স্কয়ার, মানে কি mi মানে মোলালিটি কত, মানে কনসেন্ট্রেশন কত, আর z মানে তার চার্জ কত, তার চার্জ কত। বুঝতে পেরেছো? পরের ইলেকট্রোলাইটে কি কপার সালফেট, সেটা কি, এটাও 1:1 টাইপ ইলেকট্রোলাইট, কিন্তু চার্জ আছে 2 কপারের চার্জও 2 প্লাস, সালফেটের চার্জও 2 মাইনাস। সেখানে দেখো I ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4m, 4 গুণ বেশি। তোমাকে যদি আমি ক্যালকুলেট করতে দিই, এই রকমেরই ক্যালকুলেশন তোমাদেরকেও করতে দেবে, বুঝলে? ছোটখাটো ক্যালকুলেশন, ক্যালসিয়াম সালফেটের ক্যালকুলেট করো আয়নিক স্ট্রেংথ, এরকম ক্যালকুলেট করতে দিল, বা ক্যালসিয়াম ফসফেটের ক্যালকুলেট করো আয়নিক স্ট্রেংথ। বুঝতে পেরেছো? এই ধরনের ছোট ছোট ক্যালকুলেশন দেবে। বা
এই যে একটু আগে বললাম A প্লাস মাইনাস বার করো ফর কপার সালফেট, এরকম যদি বার করতে দেয় তুমি কিভাবে বার করবে? কপার সালফেটের A প্লাস মাইনাস বার করো তো, ফর্মুলা তো দেওয়াই আছে, সবাই বার করো কপার সালফেটের A প্লাস মাইনাস। ও সবাই বার করো কপার সালফেটের A প্লাস মাইনাস। করছো তো সবাই? কপার সালফেটের A প্লাস মাইনাস কি হবে? কত বেরোচ্ছে? কি বার করতে পারছো না কেউ কপার সালফেটের A প্লাস মাইনাস? হ্যালো, ম্যাম A টু দি পাওয়ার হাফ হবে? হ্যাঁ A টু দি পাওয়ার হাফ হবে, একদম ঠিক কথা। বাকিরা কেউ করনি নাকি? এইরকম করলে আর কি করে হবে? ক্যাল ক্যালসিয়াম ম্যাম এ হবে না? সালফেটের আই বার করো তো, ম্যাম এ ক্যালসিয়াম হবে না? সালফেটের আই। হ্যালো ম্যাম কপার সালফেটটা এ হবে না? হ্যালো, হ্যাঁ ম্যাম কপার সালফেটটা এ হবে না? এ কেন হবে? A প্লাস টু দি পাওয়ার 1, এক্স মানে কি? কতগুলো আয়ন আছে, কতগুলো আয়নাইজ করছে, একটা করেই তো বেরোচ্ছে। আয়নাইজ কটা করে করছে? একটা করেই তো আয়নাইজ করবে, কিন্তু আইতে সেটা চেঞ্জ হবে। আইটা করো, আই করো, আই করো, আই করো, আয়নিক স্ট্রেংথ বার করো। আয়নিক আইটা স্ট্রেংথ কি 4M হবে? হবে ম্যাম। হ্যাঁ 4M। 4m হবে, 4m হবে। তার মানে বুঝতে পারছো তো যে কিভাবে করতে হবে? এই ধরনের অঙ্ক তোমাদের আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিবাই হুকের লিমিটিং ল। ডিবাই হুকের লিমিটিং ল is an expression for the mean activity coefficient of a strong electrolyte in terms of ionic strength. The derivation of the expression is based on a number of simplifying assumptions which are mentioned. Assumptions গুলো কি দেখে নাও। Solution of the electrolyte is assumed to be extremely dilute. Strong electrolyte 2 number. Strong electrolyte is assumed to be completely dissociated into ions or ion pair formation assumed to be absent. 3 number, on account of the extremely large number of positive and negative ions in solution, is evaluation of the interionic attraction for all these ions is highly complicated. 4 number, the ionic atmosphere is assumed to be spherically symmetrical. 5 number, the potential energy arising out of interionic attraction is taken to be negligibly small compared to the thermal energy of the ions.
number, the ions are assumed to be point charges. 7 number, medium in which the ions are placed in is assumed to be continuous and its dielectric constant is taken to be same throughout. 8 number, the Coulombic law of interaction between point charges is extended to the case of ions, so that the force of interaction between two charges Q1 and Q2 is 1 by d Q1 Q2 by r square, where r is the distance between the charges and the d the dielectric constant of the medium. No number, the Poisson equation employed is good for stationary ions. So ions of the electrolyte are assumed to be stationary. 10 number, the interionic attraction is responsible for the deviation of the electrolyte from ideal behavior. The mean activity coefficient of the electrolyte gamma plus minus is also a measure of the same deviation. Hence, gamma plus minus may be related to the potential energy associated with intermolecular attraction. Full stop. এইগুলো হচ্ছে 10টা অ্যাজাম্পশন ডিবাই হুকেল নিয়েছিলেন ডিবাই হুকেল থিওরিটা প্রপোজ করার জন্য। তার মধ্যে প্রথমটা হচ্ছে আয়নিক অ্যাটমসফিয়ার আর আয়নিক ক্লাউড, ইটস স্ট্যাটিস্টিক্যাল নেচার। The presence of the ionic atmosphere around any ion, called the central ion, is visualized in the following way. The chances of finding a positive ion or a negative ion in the vicinity of a given ion would be equal if the distribution of ions were completely random, that is, if the ions were batted about by thermal energy only. This is, however, not the actual situation. Due to interionic attraction, the probability of finding a negative ion in the neighborhood of a positive ion will be greater than finding a positive ion. Let us consider a positive ion in the center as the central ion situated at a point A. Let us take an infinitesimal volume element dv at the end of the radius vector r originating from the central line. On a time average, this volume element will have a net negative charge density. The volume element dv in space surrounding the central line at the same distance r from it constitute an annual shell of ionic atmosphere at a distance r. Such cells at various distances r from the central line together constitute the complete ionic atmosphere. The total charge of the ionic atmosphere is equal but opposite to that of the central line. Actually, in an electrolyte, two opposing tendencies are there. One producing disorderliness due to thermal agitation and the other producing orderliness due to interionic attraction, and the ionic atmosphere represents these opposing tendencies. Full stop. এরপর হচ্ছে Poisson equation. Indicates the variation of electrostatic potential psi
R with charge density rho r at a distance r from the central ion. The Poisson equation in rectangular coordinates is represented by capital delta square psi equal to minus 4 pi rho divided by capital D, where D is the dielectric constant of the medium, and capital del square psi equal to del 2 square psi by del x square plus del 2 square psi by del y square plus del 2 square psi by del z square. For a spherically symmetrical situation, the Poisson equation assumes the special form capital del square psi is equal to 1 by r square into d by dr, page 112, d by dr into r square del psi by del r equal to minus 4 pi rho by d, minus 4 pi rho by d, where psi and rho depend only on the distances r from the central and not on the direction. Excess charge density near the central ion. If per unit volume there are N1 ions of type 1, N2 ions of type 2, Ni ions of type I, the excess charge density, that is charge per unit volume in the volume element V, is rho equal to summation Niqi, where Qi is the charge on an ion of the ith species. The unknown quantities in I are related to the known quantities by Boltzmann equation. Ni equal to Ni0 e to the power minus Ci by kT. Ni0 is the bulk value, that is the number of ions per unit volume in the bulk, but the number of ions if there were no interionic attraction. Ei is the excess energy or the change in potential energy when the concentration in elementary volume dV changes from Ni0 to Ni. Epsilon I is equal to Qi psi, where psi is the electrostatic potential in the volume element dV. Linearization of Boltzmann equation in very dilute solutions. Interionic attraction will be quite small, so that epsilon I is less than kT thermal energy. E to the power minus epsilon I by kT equal to 1 minus Ei by kT. এটা ম্যাথমেটিক্স থেকে এসছে। Thus rho equal to summation Niqi equal to summation Ni0 Qi. এই ডেরিভেশন গুলো কিন্তু প্র্যাকটিস করবে, হ্যাঁ, এগুলো কিন্তু লিখতে দেয়। সামেশন Ni0 Qi e to the minus Ei by kT, এই ইকুয়েশন গুলো পড়বে। In this expression, summation Ni0 Qi equal to 0 by virtue of the overall electrical neutrality of the electrolyte solution. তার ফলে রোটা ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস সামেশন Ni0 Qi স্কোয়ার psi by kT। এবার হচ্ছে লিনিয়ারাইজড পয়েসন বোলসম্যান ইকুয়েশন। লিনিয়ারাইজড পয়েসন বোলসম্যান ইকুয়েশন কি? ভ্যালু অফ রো is substituted, the capital del square psi is equal to 1 by r square d by dr into r square del psi by del r equal to minus 4 pi rho by capital D plus 4 pi rho equal to minus 4 pi rho by capital D equal to plus 4 pi psi by capital D into summation Ni0 Qi square by kT equal to ধরো b ধরলাম, b টা হচ্ছে constant, but Qi equal to Z E, where Z is the valency of the ionic species and electronic charge. সেখান থেকে b এর ভ্যালুটা লিখে দেবেন।
এটা যদি সলিউশন করলে আমরা পাবো সাই ইজ ইকুয়াল টু, সলিউশন করলে আমরা পাবো প্রথমত হচ্ছে ধরে নিচ্ছি del 2 mu বাই del r স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার মিউ। সেখান থেকে মিউটাকে একটা সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি ধরে নিই অফ সেকেন্ড ডিগ্রি, সেখান থেকে আমার সাই বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমাকে এই কনস্ট্যান্টস গুলো ইভালুয়েট করতে হবে, একটা a একটা b। when r tending to infinity, psi tends to 0. At an infinite distance from the central line, electrostatic potential psi vanishes, that is b0. Thus psi is equal to a e to the power minus br by r. When c tends to infinity, b tends to 0, psi tends to a by r. সেখান থেকে এইগুলো পাচ্ছি। বুঝতে পেরেছো কি? এইগুলো তোমাদেরকে পড়তে হবে আস্তে আস্তে, বুঝলেই তোমরা এটা পড়ে দেখবে, কোনো অসুবিধা হবে না। আর কালকের ইন্টারনালের জন্য আমি পয়েন্টস গুলো বলে দিয়েছিলাম তো। হ্যালো, হ্যাঁ ম্যাম। কালকে ইন্টারনালের জন্য আমি আগের দিনে কিছু কিছু চ্যাপ্টার গুলো বলে দিয়েছিলাম তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। সেই চ্যাপ্টার গুলো এখন পড়ো, সেগুলো বেশি জরুরি কম্পেয়ার টু থিওরি এখন। ঠিক আছে, কালকের জন্য একটু পড়ো। আমি পার্টিকুলারলি ফিজিক্যালে কোন চ্যাপ্টার গুলো বলেছিলাম? থার্মোডাইনামিক্স, কেমিক্যাল কাইনেটিক্স আর সারফেস কেমিস্ট্রি। হ্যাঁ, এই তিনটে চ্যাপ্টার ভালো করে পড়ো। আর ইয়ের জন্য ইয়েতে কি বলেছিলাম, ইন্ডাস্ট্রিয়ালে ইউনিট প্রসেস বলেছিলাম তো। ফ্লুইড ডায়নামিক্স বলেছিলাম। এই ফ্লুইড ডায়নামিক্স বলিনি? হ্যাঁ না, ওটসটা ছিল, ফুয়েলস ছিল আর স্টয়সিওমেট্রি। এই রিফ্র্যাক্টরি মেটেরিয়ালসও ছিল। ওটা ছিল। রিফ্র্যাক্টরি, ওটস, ফুয়েল, স্টয়সিওমেট্রি, এই অবধি লিখেছিস তো? তাহলেই হলো। হ্যাঁ। এই চ্যাপ্টার গুলো এখন ভালো করে পড়ো কালকের জন্য, ঠিক আছে? বাকি থিওরির জন্য কোনো অসুবিধে নেই, যখনই কোনো প্রবলেম হবে আমাকে ওই গ্রুপে লিখবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। হ্যালো, কোনো হ্যাঁ, প্রবলেম ম্যাম। নেই, আমি সবসময় আছি তোমাদের সাথে। প্রবলেম হলে ওই গ্রুপে লিখবে, ঠিক আছে? ম্যাডাম আর কালকে ম্যাম আরেকবার চ্যাপ্টারগুলো আরেকবার একটু রিপিট করুন ম্যাডাম। ম্যাডাম এই রাহুল একটু কালকের জন্য রিপিট কর না আরেকবার বাবা। ওগুলো একটু রিপিট করুন। হ্যাঁ বলছি। রাহুল বলে দাও। কালকে চ্যাপ্টার গুলোই বলছি। এই রাহুল চ্যাপ্টার গুলো একবার বল না বাবা। ফুয়েল, হ্যালো, এই ফুয়েল ওরস লেখো। ফুয়েল ওরস ওর রিফ্র্যাক্টরিজ আর স্টয়সিওমেট্রি। এই 4টে চ্যাপ্টার ভালো করে পড়ো। ছোট ছোট কোশ্চেন পড়বে, হ্যাঁ? আর পরের জন ইউনিট প্রসেস ওটা কি ইউনিট স্টয়সিওমেট্রি বললাম তো, স্টয়সিওমেট্রি। ঠিক আছে, স্টয়সিওমেট্রি, ওরস আর ফুয়েল। হ্যাঁ, ফিজিক্যালে থার্মোডাইনামিক্স, সারফেস কেমিস্ট্রি, কেমিক্যাল রিফ্র্যাক্টরিজও কাইনেটিক্স। আছে। এই নুরুল, রিফ্র্যাক্টরিজও আছে। রিফ্র্যাক্টিভ, হ্যাঁ 4টে আছে। আর এখানে ঠিক। থার্মোডাইনামিক্স, কেমিক্যাল কাইনেটিক্স, সারফেস কেমিস্ট্রি হ্যাঁ লিখেছো সবাই? আর হ্যাঁ। স্ট্যাটিস্টিক্যাল থেকে অল্প দিয়েছি কিন্তু তাতে খুব একটা অসুবিধা তোমাদের হবে না, কারণ ওই 4টে, টোটাল তো 5টা প্রশ্ন দিয়েছি, 5টা 10টা। হোম অ্যাসাইনমেন্টে 5টা, ইন্টারনালে 5টা, ঠিক আছে? আর প্লিজ ইতিহাস লিখবে না কেউ, আমি বারবার বারণ করছি। টু দি পয়েন্ট উত্তর লিখবে, হ্যাঁ? সব 2 নম্বরের কোশ্চেন থাকবে তো, তাই না?
2 নাম্বারে কোশ্চেন থাক না থাক টু দি পয়েন্ট উত্তর লিখবে। ওই 2 নাম্বার কোশ্চেন আছে কাজে ইতিহাস লিখতে শুরু করো, ওটা মোটে লিখবে না, মোটে করবে না। আমার ওই অত পড়া ওই হাবজি গুবজি লিখবে না, টু দি পয়েন্ট লিখবে। বারবার বলছি কথাটা। ম্যাডাম বলছি ওই ঠিক আছে? ফ্লুইডটা থাকবে কি? ফ্লুইড বলেছিলেন না না, আগের বার। ফ্লুইড ফ্লুইড বলে থাকলে থাকবে, যদি বলে থাকি থাকবে, যদি বলে থাকি না তাহলে থাকবে কিন্তু। হ্যাঁ, বলে থাকলে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কালকের জন্য ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক টু অল অফ ইউ।